হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে প্রতিদিনের মতো আজ আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো প্রতিদিন দুপুর দুটোই নিয়ে আসি, আজ একটু দেরি হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো এখানে আমরা প্রত্যেকটি কোশ্চেন বেসিক কনসেপ্ট নিয়েই আলোচনা করি এবং ফর্মুলা ইউজ করি। শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে সময় বাঁচিয়ে করা যায় সেটাও কিন্তু আমাদের আলোচনার মধ্যেই থাকে। আর প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটার পিডিএফ ওখানে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত কোশ্চেনই কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে একটু নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু 12 সেমি। এই সমবাহু ত্রিভুজের পরিক্রমা বৃত্তের ব্যাসার্ধ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্ট আমি কনসেপ্ট অনুযায়ী করাবো, তারপর ফর্মুলা ইউজ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বার করে দেব। তো ফার্স্ট এখানে কি বলছে, সমবাহু ত্রিভুজ এবং এটার পরিক্রমা বৃত্তের ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করতে বলেছে। তো যদি আমরা ত্রিভুজটার নাম দিই এ বি সি এবং বৃত্তের কেন্দ্র যদি ও হয়, এখানে আমাদের এ ও এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এ বিন্দু থেকে বিসি এর উপর একটি বৃত্তের কেন্দ্র দিয়ে একটি লম্ব টানলাম, যেটার নাম দিলাম এডি। এডি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এ ও প্লাস ওডি। এখন আমরা কি জানি, একটি বৃত্তের একটি ত্রিভুজের মধ্যমা পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এখানে এ ও ও ডি এর যে অনুপাত সেটা হয়ে যাবে 2:1। তো আমাদের এ ও এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ 2 এর মান এখানে নির্ণয় করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখানে এডি এর অর্থ কি, ত্রিভুজের উচ্চতা এইচ, যেটার ফর্মুলা আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য বলা আছে 12 সেমি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6√3 উচ্চতা, যেটার মান হচ্ছে এডি। আর এডি ইকুয়াল টু আমরা কি জানি, এও প্লাস ওডি অর্থাৎ 2:1, অর্থাৎ এখানে 3 ইউনিটের মান কত পাচ্ছি, 6√3। তাহলে 2 এর মান কত পাবো, যদি ক্যালকুলেশন করি 2√3, তাহলে 2 এর মান হয়ে যাচ্ছে 4√3, অর্থাৎ সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। তো এটা আমরা জাস্ট বেসিক কনসেপ্ট অনুযায়ী করালাম। যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যান্সার বেরিয়ে আসবে, কারণ আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের পরিক্রমা বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি, বাহু বাই √3। তো 12কে আমরা 4 গুণ 3 এইভাবে লিখতে পারি, 3কে √3 ইন্টু √3 এইভাবে ভাঙাতে পারি, √3 ক্যান্সেল আউট হচ্ছে, 4 ইন্টু √3 আমাদের অ্যান্সার বেরিয়ে আসছে, 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, এখানে ল্যাডার সিরিজ দেওয়া আছে, যেখান থেকে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে। তো এটা আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে করাবো। ফার্স্টে খুবই সোজা, আমরা এই নিচের যে পার্টটা আছে সেটার যে ফার্স্ট ভগ্নাংশ দেখতে পাচ্ছি x/1 - x, এটাকে লক্ষ্য করব। এটাকে লিখলাম x1 - x আর x, কটা ধাপ আছে, দুটো। তাহলে 1 কী দেওয়া আছে, 1 আর 1, তাহলে ফার্স্ট এই 1টাকে ঠিক 1 - x এর উপরে লিখলাম, আর পরবর্তী যে 1 আছে সেটাকে এখানে লিখলাম। এখন এটার ফার্স্টে গুণ করব 1-এর সাথে 1 - x এর, এবং লাস্টে এক্সের সাথে যোগ করব, যে ফলাফলটা পাবো এখানে লিখব। ঠিক একইভাবে এটার গুণ, এটার যোগ করে এখানে লিখব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 1 ইন্টু 1 - x করলে 1 - x বাই প্লাস x কাটছে, আমাদের যে অ্যান্সার সেটা কত আসছে, 1। 1 গুণ 1 করলে 1 আসে, প্লাস 1 - x, তাহলে এখানে কত পাচ্ছি, 2 - x। এখন এই যে নিচের পার্ট, এই পার্টটার যে ফলাফল সেটা আসবে 2 - x বাই 1। তো এটাকে আমরা লিখতে পারি 2 - x। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি, 2x/2 - x ইকুয়াল টু 1, আমাদের 1 দেওয়া আছে। এখান থেকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্সগুলোকে এক সাইডে আনি, 3x ইকুয়াল টু 2 পাবো, এক্সের মান পেয়ে যাব 2/3, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, এ এবং বি এর দক্ষতার অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এ এক দিনে
4 ইউনিট কাজ করে, বি একদিনে 5 ইউনিট কাজ করে। এখন কি বলছে, বি 20 দিনের মধ্যে কাজ শেষ করতে পারে। একদিনে বি যদি 5 ইউনিট কাজ করে তাহলে 20 দিনে টোটাল কত কাজ করবে? টোটাল যে কাজ সেটা আমাদের কত ইউনিটের? 100 ইউনিটের দেখতে পাচ্ছি। এরপর কি বলছে, তারা 5 দিন ধরে কাজ করে, এ এবং বি 5 দিন ধরে কাজ করে। কত অংশ শেষ করবে কাজের? একদিনে যদি তারা একত্রে 9 ইউনিট করে, 5 দিনে 5 গুণ 9 অর্থাৎ 45 ইউনিট কাজ করবে। বাকি থাকবে কত? 100 মাইনাস 45 অর্থাৎ 55 ইউনিট বাকি থাকবে। এরপর কি বলছে, তারপরে সি তাদের সাথে যোগ দেয় এবং 5 দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হয়। সি যোগ দিচ্ছে, এ বি সি 5 দিন কাজ করছে। যেখানে আমরা দেখলাম এ আর বি 5 দিনে 45 ইউনিট কাজ করে, তাহলে টোটাল যদি 5 দিনে 45 ইউনিট কাজ করে ফেলে 10 ইউনিট বাকি থাকছে। এই 10 ইউনিট সি 5 দিনে করছে, অর্থাৎ 10 ইউনিট কাজ 5 দিনে করছে সি। তাহলে 1 ইউনিট কাজ কত দিনে করবে? হাফ দিনে করবে। তাহলে 100 ইউনিট কাজ কত দিনে করবে? 50 দিনে করবে। সঠিক অ্যান্সার এখানে তাহলে হয়ে যাবে 50 দিন। 4 নম্বর অপশন রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাবো, কি বলছে, 1200 মিটার দৌড়ে 2 প্রতিযোগী মৃণাল এবং নিতুর গতিবেগের অনুপাত হলো 5:7। যদি মৃণাল 500 মিটার থেকে শুরু করে থাকে তাহলে মৃণাল কত মিটারের দ্বারা জিতেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে মৃণাল এবং নিতুর যে গতিবেগ তার অনুপাতটা দেওয়া আছে 5:7। আমরা ধরে নিচ্ছি মৃণাল এর গতিবেগ 5 ইউনিট এবং নিতুর গতিবেগ 7 ইউনিট। মৃণাল 500 মিটার থেকে যাত্রা শুরু করেছে, টোটাল 1200 মিটার। 500 মিটার থেকে যদি যাত্রা শুরু করে, কত মিটার অতিক্রম করেছে সে? কত মিটার দৌড়েছে? 700 মিটার। তাহলে এখানে আমাদের গতিবেগ বলা আছে, মৃণালের গতিবেগ 5 ইউনিট এবং 700 মিটার সে দৌড়েছে। তাহলে তার কত সময় লেগেছে 700 মিটার দৌড়াতে? 700/5 অর্থাৎ 140 এত সময় ইউনিট, অর্থাৎ এত সময় একক 140। তাহলে নিতু এই 140 সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে? কতটা দূরত্ব অতিক্রম করেছে? ডিস্টেন্স যদি এখানে আমরা নিতুর বার করি, 140 সময়ে তার গতিবেগ দেয়া আছে 7 ইউনিট ইন্টু 7, অর্থাৎ সে 998 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে মৃণাল কত মিটারের দ্বারা জিতেছে? সে যদি 980 মিটার দূরত্ব যায়, টোটাল 1200 মিটার, তাহলে মৃণাল কত মিটারের দ্বারা জিতেছে? 1200 মাইনাস 980, 220 মিটারের দ্বারা জিতেছে। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 1 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 100টি নিবন্ধের মধ্যে 50টি নিবন্ধ 25% লাভে এবং অবশিষ্ট নিবন্ধগুলি 25% লোকসানে বিক্রি হয়েছিল। মোট ক্ষতির শতাংশ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি একটি নিবন্ধের দাম 1 টাকা, অর্থাৎ 100টি নিবন্ধের দাম 100 টাকা। 25টি নিবন্ধের দাম তাহলে 25 টাকা হয়ে যাবে এবং বাকি অবশিষ্ট কত আছে? 75টি নিবন্ধের দাম 75 টাকা হয়ে যাবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, 25টি নিবন্ধ 25% লাভে, অর্থাৎ 25 টাকায় কিনছে এবং 25% লাভে বিক্রি করছে। 25টি নিবন্ধের দাম তো 25 টাকা, অর্থাৎ 25 টাকায় কিনে 25% লাভে বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 টাকা যদি কেনে 125 টাকায় বিক্রি করছে। 25 টাকায় কিনে সে কত টাকায় বিক্রি করবে? 125/100। এখান থেকে যদি 25 দিয়ে কাটি 4, অর্থাৎ যদি ক্যালকুলেশন করি 31.25 টাকা। ঠিক একইভাবে 75টি নিবন্ধ 75 টাকায় কিনে 25% লোকসানে বিক্রি করছে। তাহলে কত টাকায় বিক্রি করছে? 75 ইন্টু 75/100। যদি 5 দিয়ে কাটি 15, 20, 5 দিয়ে কাটলে 15, 4, অর্থাৎ 225/4 ইকুয়াল টু 5625 এত টাকা। তাহলে এখন টোটাল বিক্রয় মূল্য কত পাচ্ছি? টোটাল সেলিং প্রাইস 31.25 ইকুয়াল টু 56.25, অর্থাৎ টোটাল আসছে আমাদের 0578,
50 পয়সা, 87 টাকা 50 পয়সা, যেখানে আমরা কিনেছিলাম টোটাল 100টি নিবন্ধ 100 টাকা দিয়ে। তাহলে এখানে আমাদের লস হচ্ছে, কত লস হচ্ছে? 100 মাইনাস 87.5 অর্থাৎ 12.5 এত টাকা। পার্সেন্টেজ বার করতে গেলে ক্রয় মূল্যের উপর সর্বদা বার করি 100 ইন্টু 100 পার্সেন্টেজ, অর্থাৎ এখানে অ্যান্সার চলে আসছে 12.5%। 2 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ 80 কিমি প্রতি ঘন্টা এবং স্টপেজ সহ এটি 60 কিমি প্রতি ঘন্টা। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? তো যখন বাসটি সিম্পল গতিতে যায় না থেমে, তখন 1 ঘন্টাতে 80 কিমি দূরত্ব অতিক্রম করে, এবং যদি থামে সেক্ষেত্রে 1 ঘন্টাতে 60 কিমি দূরত্ব অতিক্রম করে। তো টোটাল কতটা দূরত্ব কম যাচ্ছে? 20 কিমি দূরত্ব কম যাচ্ছে। তাহলে এই 20 কিমির উপর আমাদের সময় নির্ণয় করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব কত সময়ের জন্য সে থামছে। অ্যাকচুয়াল গতিবেগ কত? 80 কিমি পার ঘন্টা ইন্টু টি। তাহলে টি এর মান বার করব 20/80। এটা আমাদের ঘন্টাতে বেরিয়েছে, যেহেতু কিমি পার আওয়ার আছে। মিনিটে বার করতে গেলে 60 দিয়ে গুণ করব, 0 0 কাটছে, যদি 2 দিয়ে কাটি 4, 4 15 কত? 60, 15 মিনিট। সঠিক অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? এক দোকানদার একটি জিনিসে 10% ছাড় দেওয়ার পরেও 10% লাভ করে, ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত নির্ণয় করুন। তো এখানে 2 রকম মেথডে করাবো, একটা ফর্মুলা দিয়ে, একটা বেসিক কনসেপ্ট অনুযায়ী। তো ছাড় দিচ্ছে অর্থাৎ ডিসকাউন্ট সর্বদা মার্ক প্রাইসের উপরে দেয়, ধার্য মূল্যের উপর। তো মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস কত হবে এখানে? 90 টাকা। এরপর কি বলছে? 10% লাভ করছে, লাভ করে সর্বদা কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস কত হবে? 110 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেলিং প্রাইস কত? 90। 90 যদি সেলিং প্রাইস হয়, কস্ট প্রাইস কত হয়ে যাবে? 100 ইন্টু 90/110। এরপর কি বলছে? এটা আমাদের কস্ট প্রাইস বেরিয়েছে, আর মার্ক প্রাইস ধরে নিয়েছিলাম আমরা 100, অর্থাৎ কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও কত হয়ে যাবে? 100 ইন্টু 90/110 ইস্টু 100। 100 100 কাটছে, 0 0 কাটছে, এখান থেকে পাচ্ছি কত? 9:11। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। তো এটা বেসিক কনসেপ্ট অনুযায়ী করালাম। আর ফর্মুলা দিয়ে যদি আপনারা কেউ করতে চান, সেক্ষেত্রে কস্ট প্রাইস ইস্টু মার্ক প্রাইস ইকুয়াল টু 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ইস্টু 100% প্লাস প্রফিট পার্সেন্টেজ। 100 মাইনাস ডিসকাউন্ট কত দিচ্ছে? ছাড় 10%, অর্থাৎ 90% ইস্টু লাভ কত হচ্ছে? 10%, অর্থাৎ এখানে 100 প্লাস 10%, অর্থাৎ 110%। ক্যালকুলেশন করলে 0 0 আউট হচ্ছে, পার্সেন্টেজ আউট হচ্ছে 9:11। তো সঠিক অ্যান্সার 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? একটি ত্রিভুজের বাহু 3টি বাহু দেওয়া আছে, 11 সেমি, 12 সেমি আর 13 সেমি। প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল সেমি স্কোয়ারে নির্ণয় করতে হবে, সেটা কত? তো এখানে বিষমবাহু, যেহেতু 3টে বাহু আলাদা আলাদা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। s এর মান কত? a প্লাস b প্লাস c/2। তাহলে এখানে s ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 11 যোগ 12 যোগ 13, অর্থাৎ 36/2, অর্থাৎ 18 এত সেমি পাচ্ছি। তাহলে এখানে √18 ইন্টু 18 মাইনাস 11 7 ইন্টু 18 মাইনাস 12 6 ইন্টু 18 মাইনাস 13 5। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ভাঙি 3 ইন্টু 3 ইন্টু 2, এটাকে যদি ভাঙি 3 ইন্টু 2, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাইরে আসবে কত?
একটা 3 একটা 2 অর্থাৎ 6 রুট 3 7 21 আর 5 অর্থাৎ 105 এত সেমি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার। টু এটা রুট হবে এগুলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান 6√105। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি পায় তবে এর পরিসীমা কত শতাংশ বৃদ্ধি পাবে? তো এখানে বাহু যদি আমরা এ ধরি, বর্গক্ষেত্রের পরিসীমা 4a, পি ইকুয়াল টু আমরা লিখলাম 4a। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 4 তো কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি সমানুপাতিক এ, অর্থাৎ বাহু যে হারে পরিবর্তিত হবে পরিসীমাও ঠিক একই হারে পরিবর্তিত হবে। বাহু যদি 20% বৃদ্ধি পায়, পরিসীমাও আমাদের 20% বৃদ্ধি পাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 2 নম্বর অপশান। এটা অ্যান্সার কিন্তু দেখেই বলা যাচ্ছে, মাত্র কয়েক সেকেন্ড এটা সলভ করার কোনো দরকারই পড়বে না। তো এখানে দেখতে পাচ্ছি পি সমানুপাতিক এ, অর্থাৎ বাহু যে হারে পরিবর্তিত হচ্ছে পরিসীমা ঠিক একই হারে পরিবর্তিত হচ্ছে, 20 বা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে পরিসীমাও আমাদের 20% বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, যদি যথাক্রমে 25% এবং 20% এর পরপর দুটি ছাড় দেওয়া হয় তবে মোট শতকরা ছাড় কত হবে? তো ডিসকাউন্ট পরপর সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র আমরা কি জানি, ক্রমিক ছাড়ের a প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100 পুরোটার পার্সেন্টেজ, অর্থাৎ 25 প্লাস 20 মাইনাস 20 ইন্টু 25 বাই 100 পুরোটার পার্সেন্টেজ। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 5, অর্থাৎ 45 মাইনাস 5 কত হচ্ছে? 40%। সঠিক অ্যান্সার 4 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন কি বলছে, n সংখ্যক পর্যবেক্ষণের গড় 40, যদি দুটি পর্যবেক্ষণ 50 এবং 60কে যোগ করা হয় তাহলে সমস্ত পর্যবেক্ষণের গড় হবে 41। n এর মান কত? দু রকম মেথডে করাবো, ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী, সেকেন্ড শর্ট ট্রিক্সের মাধ্যমে। তো এখানে কি বলছে, n সংখ্যক পর্যবেক্ষণের গড় 40, তাহলে সমষ্টি কত হয়ে যাবে? 40 ইন্টু n। এরপর কি বলছে, যদি দুটি পর্যবেক্ষণ যোগ করা হয় এই সমষ্টির সাথে 50 যোগ 60 অর্থাৎ 110 যদি আমরা যোগ করি তাহলে সমস্ত পর্যবেক্ষণ এর সংখ্যা, পর্যবেক্ষণের গড় কত হবে? 41। আগে ছিল n সংখ্যক, এখন দুটো যোগ করছে, তাহলে পর্যবেক্ষণের সংখ্যা কত হয়ে যাবে? n প্লাস 2 হয়ে যাবে। n প্লাস 2 এর গড় বলা আছে 41, তাহলে সমষ্টি কত হয়ে যাবে? ইন্টু 41। এটার মান নির্ণয় করলেই আমরা n এর মান পেয়ে যাব। 41 ইন্টু n, আর এ পাশে আসছে কত? 40 ইন্টু n। তাহলে যদি আমরা 40কে এই সাইডে নিয়ে যাই n পাবো। এখানে 110 আর 41 ইন্টু 2 অর্থাৎ 82, 82কে এই পাশে নিয়ে আসলে 110 মাইনাস 82, সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 28। তো 1 নম্বর অপশান এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। সেকেন্ড মেথড, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটি পর্যবেক্ষণ কত কত যোগ করা হচ্ছে? 50 আর 60, অর্থাৎ টোটাল আমাদের 110 যোগ করা হচ্ছে। আর দুটি পর্যবেক্ষণ যোগ করলে গড় কত হচ্ছে? 41। টোটাল কটা সংখ্যা যোগ করেছি? দুটো, তাহলে টোটাল কত হচ্ছে? দুটো সংখ্যা যোগ করেছি, পর্যবেক্ষণে গড় বৃদ্ধি পাচ্ছে 41। দুটো সংখ্যা যোগ করার পর টোটাল কত বৃদ্ধি পাবে? 82 করে বৃদ্ধি পাবে, কারণ এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটির মান 41 করে আমরা ধরে নিতে পারি, যেহেতু গড় বলা আছে। তাহলে দুটো যদি যোগ করি কত বৃদ্ধি পাবে? 82। 110 মাইনাস 82 করলে আমরা n এর মান পেয়ে যাব কত? 28। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। পর্যবেক্ষণের সংখ্যা তাহলে কত? 110 মাইনাস 82, 28। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, 3 বন্ধু এ বি সি একটি ব্যবসায় 3:2:6 অনুপাতে বিনিয়োগ করেছে। 6 মাস পর সি তার অর্ধেক মূলধন তুলে নেয়, অর্থাৎ 3:2:6 এই অনুপাতে বিনিয়োগ করেছে। এর মূলধন 12 মাস খাটছে, বি এর মূলধন 12 মাস খাটছে, কিন্তু সি তার প্রথম যে 6 ইউনিট অ্যাড করেছিল ব্যবসাতে সেটা 6 মাস খাটছিল, এবং পরে
অর্ধেকটা তুলে নেয়, অর্থাৎ 6/2, এটা বাকি 6 মাস খাটবে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা থেকে কিন্তু আমরা 6 আউট করতে পারছি। 6 যদি আউট করি, এর যে এখানে প্লাস আছে প্রত্যেকটা থেকে 6 ক্যান্সেল হবে, এখানে 2 থাকবে, এখানে কত থাকবে 2, এখানে 2 2 ক্যালকুলেশন করলে 3, তাহলে এখানে কত দেখতে পাচ্ছি 6:4:6 আর 3 কত 9। তাহলে এখান থেকে নেক্সট কি বলছে, যদি বছরে অর্জিত মোট লাভ 53,010 টাকা হয় তাহলে এর লাভ কত। অর্থাৎ এখানে 19-এর মান বলা আছে 53,010, একের মান কত হয়ে যাবে, একের মান হয়ে যাবে এখানে 2/7, অর্থাৎ 2790 হয়ে যাবে। 6-এর মান তাহলে কত হয়ে যাবে, যদি 2790 সাথে 6 ক্যালকুলেশন করি 16,740 আমরা পেয়ে যাবো। 1 নম্বর অপশান এখানে রাইট অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে 30 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে বিনোদ তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তার বিনোদ 40 কিমি/ঘন্টা হয়, যদি তার গতিবেগ 40 কিমি/ঘন্টা হয় তাহলে সে অফিসে 3 মিনিট আগে পৌঁছায়। তার বাড়ি এবং অফিসের মধ্যে দূরত্ব কত। তো আমরা ধরে নিচ্ছি এখানে অ্যাকচুয়াল যে টাইম সেটা টি, 30 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, 5 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, অর্থাৎ 5 মিনিট এক্সট্রা সময় লাগছে, t+5 এই সময় লাগছে। এরপর কি বলছে, যদি 40 কিমি/ঘন্টা গতিবেগে যায় 3 মিনিট আগে পৌঁছায়, অর্থাৎ 3 মিনিট কম সময় লাগছে, t-3। তো এখান থেকে আমরা অফিস এবং তার বাড়ির মধ্যে দূরত্ব ধরে নিচ্ছি ডি। তাহলে এখান থেকে t1, এটা আমাদের t1 পেয়েছি আর এটা t2 পেয়েছি। t1 ইকুয়াল টু আমরা পাই d/30, t2 ইকুয়াল টু আমরা পাই d/40, যেহেতু আমরা জানি s ইকুয়াল টু d/t, তাহলে t ইকুয়াল টু d/s। তাহলে এখান থেকে আমরা t1 মাইনাস t2 এটা করতে পারি, t1 মাইনাস t2 এটা সমান করতে পারি, যে সময়ের যে পার্থক্য, সময়ের পার্থক্য এখান থেকে যদি আমরা বার করি কত পাবো, t+5 মাইনাস t, মাইনাসে মাইনাসে +3, টি ক্যান্সেল আউট হচ্ছে, এখান থেকে কত পাচ্ছি 8। তাহলে 8 কিন্তু আবার এখানে আমাদের মিনিটে আছে, কিন্তু এটা ঘন্টাতে আছে, কিমি/আওয়ার। তাহলে এটাকে 8কে আমাদের ঘন্টাতে নিয়ে যেতে হবে, ভাগ 60 ইকুয়াল টু t1 মাইনাস t2 করলে d/30 মাইনাস d/40 এটা হচ্ছে। এখান থেকে যদি আমরা d/10 কমন নিই তাহলে এখানে আমাদের কত থাকছে, d/10 যদি কমন নিই এখানে থাকছে 1/3 মাইনাস 1/4। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমরা কত পাবো, এটা ক্লিয়ার করলাম এই সাইডটা। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা যেটা পাবো 8/60 ইকুয়াল টু d/10 ইন্টু 1/12, 0 0 আউট হচ্ছে, যদি আমরা 2 দিয়ে কাটি 4, এখানে পাবো 3 দিয়ে কাটলে 4, d ইকুয়াল টু 16 কিমি। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তবে কে সর্বনিম্ন মান কত হওয়া উচিত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 11 দ্বারা কখন বিভাজ্য হয়, যখন এখানে কত আছে 1 2 3 কে 5 7 8, বিজোড় স্থানের যে সংখ্যাগুলো আছে 1 3 5 8 যোগ করলে কত পাচ্ছে, এখানে টোটাল 4 5 4 9, 9 যোগ 8 17, এবং জোড় স্থানের সংখ্যাগুলোর সমষ্টি কত পাচ্ছি, 2 যোগ কে যোগ 7, অর্থাৎ 9 যোগ কে, তো 9 যোগ কে এটা পাচ্ছি। তো এই দুটিকে আমাদের সমান হতে হবে বা 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই কিন্তু আমরা এই যে পুরো সংখ্যাটা দেওয়া আছে এটাকে আমরা 11 দ্বারা ভাগ করতে পারব। তাহলে এটাকে যদি আমরা 0 করতে চাই সেক্ষেত্রে কত পাবো আমরা, কে এর মান কত করতে হবে, নিশ্চয়ই 8 করতে হবে, তবে আমরা উভয় পক্ষ সমান করতে পারবো। বা যদি
বাই কে মাইনাস 9 মাইনাস 17 মাইনাস 9 মাইনাস কে, এটাকে আমাদের 11 দ্বারা বিভাজ্য করতে হবে। হয় আমরা এটা নিয়ে এই ফর্মে লিখবো, না হয় এই ফর্মে লিখবো, এই দুটো। এটাকে আমাদের 0 ফর্মে আনতে হবে আর এটাকে আমাদের 11 দ্বারা বিভাজ্য করতে হবে, তবেই কিন্তু আমরা পুরো সংখ্যাটাকে 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য করতে পারবো। তাহলে এটাকে 0 আনতে হলে কে এর মান নিশ্চয়ই আমাদের 8 আনতে হবে। তাহলে কে এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত? 8। তবেই কিন্তু এটাকে আমরা 11 দ্বারা বিভাজ্য করতে পারবো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:7। যদি 3 বছর আগে, তো আমরা এখানে ধরে নিচ্ছি 5x/4 আছে, সরি একটু ভুল বললাম। তো 5x আর 4x, 3 বছর আগে এ এর বয়স অর্থাৎ 5x - 3। এখন থেকে 4 বছর পরে বি এর যে বয়স হবে, 4 বছর পরে, তো 4x + 4, তার থেকে 2 বছর বেশি থাকে, অর্থাৎ এটা 2 বছর বেশি থাকে। 2 বছর বেশি করতে গেলে +2 করে দেব। এই বয়সের থেকে 2 বছর বেশি এটা, তাহলে 5x - 3 = 4x + 4 + 2 করে দেবো, 2 বছর বেশি। তাহলে এখান থেকে আমরা যদি x এর মান নির্ণয় করি, কত পাচ্ছি? 9 পাচ্ছি। এখন কি বলছে? তাদের বয়সের মোট সমষ্টি এখানে আমরা ধরে নিয়েছিলাম 5x আর 4x, 9x, x এর মান বসালে গুণ 9, 9 নং 81, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 2 নম্বর অপশান। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।